ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস। দেখো 10 নম্বর ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এর আগে আমাদের 9খানা ক্লাস কিন্তু রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমাদের 2024-এর টেট সম্ভাবনাকে লক্ষ্য করে আমরা কিন্তু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি এবং পরীক্ষা আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা। চলো আমরা শুরু করি। তার আগে দেখে নাও আমাদের টিডব্লিউএস একাডেমি ব্যাচ কিন্তু টিডব্লিউএস একাডেমিতে পেইড ব্যাচ শুরু হয়েছে। ফাউন্ডেশন টেট ফাউন্ডেশন 2024-এর জন্য শুরু হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি বা এনরোল করনি তারা অবশ্যই কিন্তু করে নেবে। তাহলে কিন্তু তোমাদের এক্সপার্ট টিচার দ্বারা প্রতিটা আলাদা আলাদা সাবজেক্টের পড়ানো এবং মক টেস্ট এবং পিডিএফ কিন্তু আমাদের এখান থেকে দেওয়া হয় বা প্রোভাইড করা হয়, যেখান থেকে তোমরা কিন্তু পরে রেকর্ডেড ক্লাস বা পিডিএফ দেখেও কিন্তু তোমরা পড়তে পারো। চলো 1 নম্বর শুরু করি। 1 নম্বর দেখো, শিক্ষার সংকীর্ণ ধারণা কোনটি? শিক্ষার সংকীর্ণ অর্থে ধারণা কোনটি হবে? শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া, শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশ, মানসিক শক্তির উৎকর্ষ বা শৃঙ্খলাই হলো শিক্ষা। শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। কোনটি? শিক্ষার সংকীর্ণ অর্থে ধারণা কোনটি? শিক্ষার সংকীর্ণ ধারণা কোনটি হবে? দেখো ভালো করে লক্ষ্য করো, অপশন দেখো। শিক্ষা হলো অভিযোজনের প্রক্রিয়া, এটা তো হবে না। শিক্ষা সংকীর্ণ অর্থে ধারণা এত ব্যাপক নয়। শিক্ষা হলো বৃদ্ধি বিকাশ। সংকীর্ণ অর্থে ধারণার মধ্যে বৃদ্ধি বিকাশটা ছিল না। ব্যক্তি মানসিক শক্তির উৎকর্ষ বা শৃঙ্খলাই হলো শিক্ষা। শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী পুরো সম্পূর্ণ বা সংকীর্ণ অর্থে জীবনব্যাপী শিক্ষাটা নেই। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের অপশন হবে সি, মানসিক শক্তির উৎকর্ষতা বা শৃঙ্খলাই হলো শিক্ষা। অর্থাৎ শৃঙ্খলা পূর্ণ জীবনযাপন বা শৃঙ্খলাপূর্ণ আচরণ, এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা ধারণা ছিল, যেটা বর্তমানে নেই। বর্তমানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলা হচ্ছে, যেটা জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষা প্রক্রিয়ার সেন্ট্রাল অর্থাৎ মাঝখানে থাকবে শিক্ষার্থী। আপনি যদি দেখেন যে আপনার কোনো ক্লাসে পড়ানোর সময় ছবি আঁকছে কোনো শিক্ষার্থী, তাহলে আপনি কি করবেন? তাকে অপশন অনুযায়ী ঠিক বলবে। অপশন অনুযায়ী ঠিক বা ভুল কোনটি হবে? অবশ্যই উত্তর কি হবে? উত্তর এ, কিছু নির্দেশ দিয়ে পুনরায় পড়াতে আরম্ভ করবেন। কারণ তাকে ভৎসনা করবেন, শাস্তি দেবেন, শিশু কেন্দ্রিক শিক্ষা এটা সম্ভব নয়। তাকে ছবি আঁকতে বলবেন। তাকে যদি ছবি আঁকতে বলা হয়, তাহলে আপনি যে পড়াচ্ছেন সেটা শিক্ষক হিসাবে তাহলে সেটা ঠিক মতো হলো না। ক্লাসে একজন ছবি আঁকছে আর একজন পড়াবে, এটা তো হতে পারে না। এটা তাহলে হবে না। তাকে বন্ধুদের থেকে পড়াটি বুঝে নিতে বলবেন, এটা একদমই হবে না। তাহলে কি হবে? তাকে কিছু নির্দেশ দিয়ে পুনরায় পড়াতে আরম্ভ করবেন, যে তুমি এটা পরেও করতে পারো। তাহলে সুতরাং এখন পড়াটা শুনে নাও বা বুঝে নাও। 3 নম্বর দেখো, নিচের কোন বিষয়টির সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলী যুক্ত নয়? নিচের কোন বিষয়টির সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলী যুক্ত নয়? কোনটির সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলী যুক্ত নয়? ছবি আঁকা, গান গাওয়া, নিয়মিত পরীক্ষা দেওয়া। কোনটির সাথে যুক্ত নয় বলো? অবশ্যই উত্তর কি হবে? পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা গড়ে তোলা। পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা গড়ে সরি, এটা ভুল। এটা হবে নিয়মিত পরীক্ষার, এটা সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ছে না। ছবি আঁকা, গান গাওয়া, ছবি আঁকা, তারপরে হচ্ছে গান গাওয়া এবং পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা গড়ে তোলা, এগুলি সবই হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ছে। কিন্তু নিয়মিত পরীক্ষা দেওয়া এটা কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ছে না। 4 নম্বর দেখো, শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার মূল উদ্দেশ্য কি? শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকার মূল উদ্দেশ্য কি হবে? পুরো প্রশ্ন এবং স্টেটমেন্ট যেগুলো উত্তরে রয়েছে সেগুলো পড়ে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর কি হবে? দেখো উত্তর হবে শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশে সাহায্য করা। চিন্তন ক্ষমতার বিকাশে সাহায্য করাই শিক্ষক শিক্ষিকার মূল উদ্দেশ্য হবে শিক্ষাক্ষেত্রে। নৈতিক তত্ত্ব অনুযায়ী তাকে গড়ে তোলা এটা সঠিক নয়, কারণ নৈতিক তত্ত্বটা অনেকটা বড় এবং নৈতিক তত্ত্বটা অনেকটা বিস্তৃত ক্ষেত্র, এবং নৈতিক তত্ত্ব সবসময় যে উপযোগী তা নয়। শিশু বাচ্চাদের ক্ষেত্রে নৈতিক তত্ত্ব অনুযায়ী পড়াশোনা করা কিন্তু মানে সেই সময় তাদের সেই নৈতিক বিকাশটা কিন্তু সে ঠিকভাবে আসে না।
তাহলে নৈতিক তত্ত্ব অনুযায়ী গড়ে তোলা এটা ঠিক নয়। শিক্ষার্থীদের উচ্চ নম্বরের গ্রহণের আগ্রহ বাড়িয়ে তোলা এটাও ঠিক নয়। শিক্ষার্থীদের পরীক্ষার উপযোগী করে প্রস্তুতি নিতে বলা এটা ঠিক নয়। কিন্তু শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা, একদম ছোট্ট প্রাথমিক স্তর থেকে শুরু করে যদি আমরা এটা করি যে চিন্তন ক্ষমতার বিকাশ কিভাবে চিন্তা করতে হয় বা সঠিক চিন্তা কিভাবে করতে হয়, এটার যদি বিকাশে আমরা সাহায্য করে থাকি, তাহলে আপনা আপনি সবগুলো কিন্তু বিকাশ সম্ভব হবে। কোনো একটা ক্ষেত্র ধরে এগুলো কিন্তু অন্যদিকের বিকাশ ব্যাহত হতে পারে, কিন্তু চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করার ক্ষেত্রে যদি আমরা সহায়তা করি তাহলে কিন্তু এটা সবই সম্ভব হবে। 5 নম্বর দেখো, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন ধরনের শিক্ষায়? নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন ধরনের শিক্ষায়? নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন ধরনের শিক্ষায়? দূর শিক্ষায়, দূর অশিক্ষায় এটা হবে না, দূর শিক্ষা, দূর শিক্ষা। নিয়ম বহির্ভূত শিক্ষায়, নিয়ন্ত্রিত শিক্ষায় নাকি অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন ধরনের শিক্ষায়? উত্তর কি হবে দেখো, উত্তর হবে ডি, অনিয়ন্ত্রিত শিক্ষায় কিন্তু নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। অনিয়ন্ত্রিত শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতির কথা কে বলেছেন? কর্মকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর কথা কে বলেছেন? কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালী অর্থাৎ একটা বিষয়ের সাথে সংযোগ স্থাপন করে অন্য বিষয়গুলো সাথে সংযোগ স্থাপন করে পড়ানো। অর্থাৎ আমি যদি জীবন বিজ্ঞান পড়াতে যাই কোনো শ্রেণীতে, তাহলে আমি জীবন বিজ্ঞানের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো অন্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত সেখানে সেগুলো সম্পর্ক স্থাপন করে পড়ানো, একে অনুবন্ধ প্রণালী বলা হয়। তার কথা বলেছেন গান্ধীজি। গান্ধীজি বলেছেন কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর কথা। 7 নম্বর দেখো, শৃঙ্খলার অর্থ হলো, শৃঙ্খলার অর্থ হলো সম্পূর্ণ নির্ভুল আচরণ, কঠোর শাস্তি, অনুগত নিয়মের দ্বারা চালিত হওয়া। কোনটি শৃঙ্খলার অর্থ? কোনটি? শৃঙ্খলার অর্থ হচ্ছে কোনটি? নিয়মের দ্বারা চালিত হওয়া। নিয়মের দ্বারা চালিত হওয়া এটা শৃঙ্খলা বলা যায়। রচনাধর্মী পরীক্ষায় সাফল্য লাভ করা কঠিন, কারণ, কারণ কি? রচনাধর্মী পরীক্ষায় যে সাফল্য লাভ করা কঠিন, কারণ কি? রচনাধর্মী পরীক্ষা অর্থাৎ রচনাধর্মী যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেনের উত্তরগুলো যখন পরীক্ষা করা হয় তখন সেই পরীক্ষকের মেজাজের উপর নির্ভরশীল কিন্তু সেগুলির মূল্যায়ন। অর্থাৎ দেখা গেল যে আলাদা আলাদা টিচারের কাছে দিলে সেই রচনাধর্মী পরীক্ষার যে উত্তরপত্র তার কিন্তু আলাদা আলাদা পরিমাপ অর্থাৎ নম্বর কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে পরীক্ষকের মেজাজের উপর নির্ভরশীল। 9 নম্বর দেখো, অ্যাফাসিয়া কোন ধরনের অসামঞ্জস্যতা? অ্যাপাসিয়া কোন ধরনের অসামঞ্জস্যতা? অ্যাফাসিয়া হচ্ছে মৌখিক অসামঞ্জস্যতা, এটা মনে রাখবে। মৌখিক অসামঞ্জস্য কথা বলার ক্ষেত্রে বা রিডিং পড়ার ক্ষেত্রে মৌখিক অসামঞ্জস্যতা অ্যাফাসিয়া। অ্যাগ্রাফিক হলো লেখা শেখার অসামর্থ্য, ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা, কথা বলার অসামঞ্জস্যতা। অ্যাগ্রাফিক কোন ধরনের অসামঞ্জস্যতা? অ্যাগ্রাফিক হচ্ছে কি বলো? উত্তর করবে সবাই, সবাই উত্তর করার চেষ্টা করো। ভুল হোক সঠিক হোক বাধ্যতামূলক ভাবে সবগুলো উত্তর করার চেষ্টা করবে। উত্তর কি হবে? উত্তর হবে লেখা শেখার সমর্থন অসমর্থ। লেখা শেখার অসমর্থতা একটা অ্যাগ্রাফিক বলা হয়। 11 নম্বর দেখো, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত
পুরোটা পড়ে তারপর উত্তর করার চেষ্টা করো। পড়ে উত্তর করার চেষ্টা করো। একদম উত্তর হবে ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা, এটা কিন্তু শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। ব্যবহারিক জীবনের মধ্যে যদি আমি বলি যে ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা, তার মধ্যে আপনা আপনি তিনখানা মানে তিনটি উদ্দেশ্য চলে আসছে, লক্ষ্য চলে আসছে। বৃত্তিমূলক দক্ষতা গড়ে তোলার জন্য ব্যবহারিক জীবন যদি আমি লক্ষ্য রাখি যে ব্যবহারিক জীবনে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা, ব্যবহারিক জীবনকে সুন্দর করার জন্য, তার মধ্যে বৃত্তিমুখী দক্ষতা, সামাজিক সচেতনতা বা আনুষঙ্গিক বিভিন্ন বিষয়গুলো কিন্তু পড়ে যাচ্ছে। 12 নম্বর দেখো, এরিকসন তার তত্ত্বে ব্যক্তিত্বের তত্ত্বে এরিকসন তার ব্যক্তিত্বের তত্ত্বে স্টেটমেন্ট গুলো পড়ে তারপর উত্তর করবে। এরিকসন এরিকসনের ব্যক্তিত্বের তত্ত্বে সামাজিক আচরণের উপর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ সামাজিক সত্তার সঙ্গে ব্যক্তির অহম সত্তার যে পারস্পরিক দ্বন্দ্ব, এর ফলে কিন্তু ব্যক্তিত্বের বিকাশ সম্ভব হয়। এক্ষেত্রে তিনি সামাজিক আচরণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ সমাজ পরিবেশের উপরে গুরুত্ব দিয়েছেন ব্যক্তিত্বের তত্ত্বে। 13 নম্বর দেখো, নিচের কোনটি স্টানবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্বে অনুপস্থিত? স্টানবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্বে অনুপস্থিত কোনটি? স্টানবার্গের যে বুদ্ধির তত্ত্ব রয়েছে সেখানে কোনটি অনুপস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা। এটা কিন্তু স্টানবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্বের মধ্যে অনুপস্থিত। পূর্ব পরিস্থিতি বর্তমান পরিস্থিতির মধ্যে সম্পর্ক স্থাপন করা, এটা হবে যে বৌদ্ধিক ক্ষেত্রে তিনি তিনটি প্রক্রিয়ার কথা বলেছিলেন। সেক্ষেত্রে পূর্ব পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, সমস্যা সমাধানের জন্য যৌক্তিকতা বিচারের ক্ষেত্রেও তিনি একথা বলেছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের কথা বলেছিলেন। কিন্তু বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা, এটা নেই। 14 নম্বর দেখো, বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ? বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ? বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ? উত্তর কি হবে? উত্তর হবে গার্ডেনারের বহুবিধ উপাদান তত্ত্ব। যেখানে গার্ডেনার 8টি বহুবিধ বুদ্ধির কথা বলেছিলেন, সেই 8টি বুদ্ধির ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে বুদ্ধিগুলো রয়েছে সেই বুদ্ধি অনুযায়ী কিন্তু ব্যক্তি কাজকর্ম করে থাকে। মনে করো যে জমি জরিপকারী যারা রয়েছে বা বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে বা বিভিন্ন সাধু সন্ন্যাসী পুরোহিত যারা রয়েছে, তাদের কি কি ধরনের বুদ্ধি থাকে প্রতিটা ব্যক্তির সমাজে, শিক্ষক বা বৈজ্ঞানিক তাদের কি ধরনের বুদ্ধি থাকে, সেই অনুযায়ী ভাগ করা হয়েছে গার্ডেনারের বহুবিধ উপাদান তত্ত্বে। সেখানে গার্ডেনার 8টি উপাদানের কথা বলেছিলেন। সেই উপাদানগুলো কোনো কোনো ব্যক্তির মধ্যে এক বা একাধিকভাবে থাকতে পারে। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিশেষ এই বুদ্ধির তত্ত্বটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এছাড়াও দেখো, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, যেখানে জি এবং এস এর কথা বলা হয়েছে। স্পিয়ারম্যানের জি উপাদান তত্ত্বে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং স্পেশাল মেন্টাল অ্যাবিলিটির কথা কিন্তু বলা হয়েছে। এছাড়াও দেখো, গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব বা SY মডেল যেটাকে আমরা বলে থাকি, সেখানে 3টি মাত্রার কথা বলা হয়েছিল: বিষয়বস্তু, প্রক্রিয়াকরণ এবং ফলাফলের মাত্রা। থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব, থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব বা PMA যেটাকে বলা হয়, সেখানেও কিন্তু 7টি উপাদানের কথা বলা হয়েছে বুদ্ধির। 15 নম্বর দেখো, 15 নম্বর দেখো, সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হলো, কোনটি হবে উত্তর? সমস্যা সমাধান এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য কি?
উত্তর হবে, প্রথমে দেখো উত্তর হবে উপরের সবগুলি। সমস্যার সমাধান এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হলো ধারণাগুলিকে পুনর্গঠন করে বাধা অতিক্রম করা। ধারণা যে সমস্যার সমাধান আমাদের করতে হবে সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমাদেরকে রাখতে হবে এবং তা পুনর্গঠন করে বাধা অতিক্রম করা। যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলি পুনর্গঠন করা। পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্য ধারণা পুনর্গঠন করা। অর্থাৎ ধারণা পুনর্গঠনের উপরে নির্ভর করে আমরা কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারি। সেক্ষেত্রে ধারণা পুনর্গঠন করে বাধা অতিক্রম করা, যুক্তিপূর্ণ সিদ্ধান্তের গ্রহণ করা এবং পরিস্থিতির সঠিক মূল্যায়ন করা। 16 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক নয়? আগ্রহ ব্যক্তির মধ্যে স্বতঃস্ফূর্ততার কারণ হয়, সক্রিয় করে তোলে, আনন্দের কারণ হয়। কোনো বস্তু, ঘটনা বা আচরণকে পছন্দ করাই হলো আগ্রহ। নিচের কোনটি সঠিক নয় বলেছে? কি চাইছে দেখো ভালো করে, নয়। আগ্রহ, আগ্রহ হচ্ছে এটা নয় যে কোনো বস্তু বা ঘটনা বা আচরণকে পছন্দ করাই আগ্রহ, এটা নয়। আগ্রহ ব্যক্তির মধ্যে স্বতঃস্ফূর্ততার কারণে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ করতে চায়, সক্রিয় করে তোলে, ব্যক্তিকে সক্রিয় করে তোলে এবং আনন্দের কারণ হয়। আগ্রহ অনুযায়ী সে যদি তার কোনো পরিস্থিতি বা কোনো ঘটনা বা কোনো বিষয়বস্তু যদি বুঝতে পারে, তাহলে এখানে বোঝা গেল যে কোনটা সঠিক নয়। কোনো বস্তু, ঘটনা বা আচরণকে পছন্দ করাই এটা আগ্রহ হতে পারে না। আগ্রহ ব্যক্তির মধ্যে স্বতঃস্ফূর্ত কারণ হবে। মনে করো যে আমি কোনো একটা বিষয়, কোনো সাবজেক্টকে আমি যদি ভালোবাসি বা আগ্রহ দেখাই, তাহলে সেখানে আমি স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু সক্রিয় হয়ে যাব এবং সেই বিষয়বস্তু বা শেখার জন্য বা যা যা করতে হবে তা আনন্দের সাথে করতে পারবো, অর্থাৎ এটা হচ্ছে আগ্রহ। 17 নম্বর দেখো, শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রথম কে? শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথম কে করেছিলেন? বিএফ স্কিনার, থর্নডাইক, পিয়াজে, ব্লুম। শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কে করেছিলেন? উত্তর কি হবে দেখো, উত্তর হবে বিএস ব্লুম বা ব্লুমের ট্যাক্সোনমি, যেটাকে আমরা বলি। শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমাদের যে শ্রেণীতে বা বিভিন্ন একাডেমিক স্তরে যে কোশ্চেন গুলো আসে সেগুলো কিন্তু ব্লুমের এই শিক্ষণ উদ্দেশ্যের উপর নির্ভর করেই আসে। আমাদের সেপ্টেম্বরে যারা টেট ছাড়াও অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে আমরা বলবো যে ফ্রি লাইভ ক্লাস, আমাদের ক্লাস রুটিন হচ্ছে মানডে টু স্যাটারডে পর্যন্ত। আমাদের বিভিন্ন ধরনের এক্সপার্ট টিচার রয়েছে, বিভিন্ন ধরনের সাবজেক্ট ওয়াইজ, সেখানে বিভিন্ন টাইমিং রয়েছে দেখো, সেই অনুযায়ী আমাদের কিন্তু ক্লাস চলে। ফ্রি লাইভ ক্লাস তোমরা কিন্তু করতে পারো। 18 নম্বর দেখো, করপল্লবী কাদের শিখন পদ্ধতি? করপল্লবী কাদের শিখন পদ্ধতি? অন্ধদের শিখন পদ্ধতি, শিক্ষকদের প্রশিক্ষণ পদ্ধতি, বধিরদের চেনার পদ্ধতি, বধিরদের শিখনের বর্ণ পদ্ধতি। কোনটি? করপল্লবী কাদের শিখন পদ্ধতি? করপল্লবী কাদের শিখন পদ্ধতি? উত্তর কি হবে? উত্তর হবে বধিরদের শিখনের, বধিরদের শিখনের বর্ণ পদ্ধতি হচ্ছে করপল্লবী। বাদ বাকি অপশন গুলো দেখো কোনোটাই সঠিক নয়। বয়স্ক শিক্ষার সময়সীমা কত? বয়স্ক শিক্ষার সময়সীমা কত? বয়স্ক শিক্ষার সময়সীমা হচ্ছে 15 থেকে 35 বছর হচ্ছে বয়স্ক শিক্ষার সময়সীমা। আমাদের এই বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে আখ্যায়িত করেছিলেন আর মৌলানা আবুল কালাম আজাদ। তিনি 15 থেকে 35 বছর শিক্ষাকে বয়স্ক শিক্ষা, একে সামাজিক শিক্ষা বলে আখ্যায়িত করেছিলেন। তাহলে বয়স্ক শিক্ষার সময়সীমা হচ্ছে 15 থেকে 35 বছর। অনুবর্তনের অপর একটি অবস্থার নাম কি? অনুবর্তনের অপর একটি অবস্থার নাম কি? লালাক্ষরণ, সজাগ ভাব, উদ্দীপকের প্রতিস্থাপন, খাদ্যবস্তু। অনুবর্তনের অপর একটি অবস্থার নাম কি হতে পারে?
দেখো, অনুবর্তনের অপর একটি অবস্থার নাম হচ্ছে উদ্দীপকের প্রতিস্থাপন, অর্থাৎ স্বাভাবিক উদ্দীপকের প্রতিস্থাপন ঘটিয়ে অন্য উদ্দীপকে যুক্ত করা। যেমন প্যাভলভের পরীক্ষায় যে কুকুরের লালাক্ষরণ সে খাদ্যবস্তু দেখার সাথে সাথে হয়েছিল, সেটা পরীক্ষার মাধ্যমে প্যাভলভ কি করেছিলেন, সেটা ঘণ্টাধ্বনির সাথে যুক্ত করে দিয়েছিলেন। অর্থাৎ খাদ্যবস্তু দেওয়ার আগে নির্দিষ্ট টাইম অনুযায়ী তাদের ঘণ্টাধ্বনি বাজানো হতো এবং ঘণ্টাধ্বনি বাজানোর পরে পরেই কিন্তু দেওয়া হতো খাদ্য। তাহলে খাদ্যের সাথে যে লালাক্ষরণটা যুক্ত ছিল সেটা ঘণ্টাধ্বনির সাথে যুক্ত হয়ে গেল। তাহলে উদ্দীপকের প্রতিস্থাপন হচ্ছে অনুবর্তনের অপর একটি অবস্থার নাম। সক্রিয় অনুবর্তন কি নির্ভর? সক্রিয় অনুবর্তন কি নির্ভর? ভালো করে লক্ষ্য করো, সক্রিয় অনুবর্তন হচ্ছে প্রতিক্রিয়া নির্ভর প্রক্রিয়া। আগে প্রতিক্রিয়া পরে ফল লাভের কথা বলা হয়েছিল সক্রিয় অনুবর্তনে, যেটাকে আমরা অপারেন্ট অনুবর্তন বলে থাকি। এর প্রবক্তা হচ্ছে বিএফ স্কিনার, এবং তিনি যে প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন ইঁদুরের উপরে, এবং তিনি আগে প্রতিক্রিয়া পরে ফল লাভের কথা বলেছিলেন। এই অনুবর্তনকে আরেকটা নামে বলা হয় টাইপ 2 শিখন বা অপারেন্ট অনুবর্তন শিখন বলা হয়। এবং তিনি ইঁদুরের পরীক্ষা করার জন্য যে বাক্স ব্যবহার করেছিলেন তাকে স্কিনার বক্স বলা হয়। মুক্ত বিশ্ববিদ্যালয় কোন রূপের অন্তর্গত? মুক্ত বিশ্ববিদ্যালয় কোন রূপের অন্তর্গত? প্রথাগত, অনিয়ন্ত্রিত, প্রথা বহির্ভূত কোনটিই নয়। মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কোন রূপের অন্তর্গত? মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কোন রূপের অন্তর্গত? উত্তর কি হবে? উত্তর হবে প্রথা বহির্ভূত শিক্ষার অন্তর্গত হচ্ছে মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রথা বহির্ভূত অর্থাৎ সেখানে নির্দিষ্ট টাইম থাকলেও সেটা অত্যাধিক নমনীয়, পরিবর্তনশীল পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে ক্লাস রুটিন বা বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো, সেগুলো অনেক নমনীয়, যেটা নিয়ন্ত্রিত শিক্ষায় রয়েছে, কঠোরভাবে নিয়ন্ত্রিত। 23 নম্বর দেখো, কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে? কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্য বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে? শাস্তি আনুগত্য স্তর, ব্যক্তিগত পুরস্কারের স্তর, ভালো ছেলে সুন্দর মেয়ে স্তর, আইন ও আদেশ স্তর। 22 স্টেটে আশা করছেন। প্রতিবেশীদের খুশি করার জন্য যখন কাজ করছে তখন ভালো ছেলে সুন্দর মেয়ে স্তরের মধ্যে পড়ছে। আমরা জানি কোহলবার্গের 3টি পর্যায় রয়েছে: প্রাক সংস্কারমূলক পর্যায়, সংস্কার প্রভাবিত পর্যায় এবং সংস্কার মুক্ত পর্যায়। প্রতিটা পর্যায়ে দুটো করে ভাগ, অর্থাৎ 6টি ভাগ। তার মধ্যে একটি ভাগ হচ্ছে ভালো ছেলে সুন্দর মেয়ে স্তর। 24 নম্বর দেখো, একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের ওপর রাগ করে ক্রমাগত আঘাত করতে থাকে। পেঁয়াজের তত্ত্ব অনুসারে শিশুটির মধ্যে কোন ধরনের চিন্তনের প্রতিফলন দেখা যাচ্ছে? এটাও 22-এর টেটে আশা করছেন। কি বলছে ভালো করে লক্ষ্য করবে। শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের ওপর রাগ করে ক্রমাগত আঘাত করতে থাকে, অর্থাৎ সেই মেঝেই তাকে ফেলে দিয়েছে এই মনে করে সে আঘাত করতে থাকে। পেঁয়াজের তত্ত্ব অনুসারে শিশুটির মধ্যে কোন ধরনের চিন্তনের প্রতিফলন দেখা যাচ্ছে? শিশুটির মধ্যে সর্বপ্রাণবাদ অর্থাৎ অ্যানিমিস্টিক থিঙ্কিং এর চিন্তন দেখা যাচ্ছে, কারণ সে মনে করে সবকিছুর মধ্যে কি রয়েছে? প্রাণ রয়েছে। 25 নম্বর দেখো, নিম্নের কোন নীতিটি শিশু বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয়? নিম্নের কোন নীতিটি শিশু বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয়? অনুক্রমতা, ধারাবাহিকতা, উভমুখীনতা, সাধারণ থেকে নির্দিষ্টতা। কোন নীতিটি শিশু বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয়? উত্তর কি হবে? উত্তর হবে দেখো উভমুখীনতা। এটা শিশু বিকাশের সঙ্গে প্রাসঙ্গিক নয়, কারণ আমরা যে বিকাশের নীতিগুলো আমরা জানি, যেখানে অনুক্রমতা থাকবে, ধারাবাহিকতা থাকবে, সাধারণ থেকে নির্দিষ্ট দিকে যাবে, কখনোই কিন্তু উভমুখীনতা থাকবে না, রিভার্সিবিলিটি এটা থাকবে না।
26 নম্বর দেখো, পেঁয়াজের মত অনুসারে শিশুরা যখন শেখে জলকে বরফে পরিণত করা যায়, আবার সেই বরফকে তরলে পরিণত করা যায়, এই ধরনের চিন্তনকে কি ধরনের চিন্তন বলে? 22টা আশা করছেন, ভালো করে পড়ে উত্তর করার চেষ্টা করো। শিশুরা যখন শিখছে যে জলকে বরফে পরিণত করা যায়, আবার সেই বরফকে আবার তরলে পরিণত করা যায়, এই ধরনের চিন্তনকে কি ধরনের চিন্তন বলে? পর্যায়করণের ক্ষমতা, শ্রেণীবদ্ধকরণের ক্ষমতা, উভমুখী চিন্তন, অনুমান নির্ভর অবরোহী চিন্তন। কোনটি হবে? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে উভমুখী চিন্তন বা রিভার্সিবল বলা হয়, যেটা যে শিশুরা শিখছে যে জলকে বরফে পরিণত করা হচ্ছে, আবার বরফকে গলিয়ে তরলে পরিণত করা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে উভমুখী চিন্তনের বৈশিষ্ট্য বলা যায়। আমরা জানি পেঁয়াজের যে স্কিমা পরিবর্তনের জন্য 4টি স্তরের কথা বলেছিলেন, সেই 4টি স্তরের মধ্যে একটা স্তরের মধ্যে পড়ছে উভমুখীনতা। 27 নম্বর দেখো, শিক্ষণ শিখন শিখন শিক্ষণ সবচেয়ে বেশি কার্যকরী হবে যখন, শিখন শিক্ষণ কোন সময় বেশি কার্যকরী হবে? ভালো করে লক্ষ্য করো, শিক্ষণ শিক্ষণ শিক্ষার্থীকে যখন প্রশ্ন করতে উৎসাহিত করবেন, অর্থাৎ উত্তর দিতে সাহায্য করবেন এবং প্রশ্ন করতে উৎসাহিত করবেন, তখন কিন্তু শিক্ষণ শিক্ষণ বেশি কার্যকরী হবে। শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রশ্ন যখন করতে উৎসাহী করবেন, অর্থাৎ কোনো টপিককে কোনো বিষয়কে পড়ানোর পরে সেটার উপর থেকে যখন প্রশ্নগুলো আসবে, কেন কিভাবে প্রশ্ন করতে উৎসাহিত করবে এবং উত্তর নিজে দেওয়ার চেষ্টা করবেন বা তাদেরকে উত্তর খুঁজে নিতে চেষ্টা করবেন, এটা এইভাবে কিন্তু শিক্ষণ শিক্ষণ সবচেয়ে বেশি কার্যকর হবে। 28 নম্বর দেখো, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি শিশু গাণিতিক সমস্যার সমাধান করতে পারে, এর কারণ কি? বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশু গাণিতিক সমস্যার সমাধান বা বিভিন্ন ধরনের চিন্তন প্রক্রিয়ার সমাধান সমাধান বা বিভিন্ন ধরনের কি বলা যায়, যে সমস্যার সমাধানগুলো সে নিজে নিজে করতে পারে বা চেষ্টা করে, এটা কি কারণে হয়ে থাকে? উত্তর কি হবে? উত্তর হবে দেখো, শিখন ও পরিণমন উভয়ের কারণেই। এক প্রকার তো শিখন রয়েছে, আর পরিণমন অর্থাৎ ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে কিন্তু সে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো করতে পারবে। 29 নম্বর দেখো, শিখনের কোন ব্যাখ্যায় পরিণমনের বিষয় প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়েছে? শিখনের কোন ব্যাখ্যায় পরিণমনের বিষয় প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়েছে? শিখনের চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বে এই পরিণমনের বিষয়টা কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়েছে। 30 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক নয়? পরিণমনে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, লিঙ্গগত পার্থক্য দেখা যায়। এখানে কি চাইছে ভালো করে লক্ষ্য করো, নয় চেয়েছে। তাহলে পরিণমন নিরবিচ্ছিন্ন নাকি পরিণমন পূর্ব নির্ধারিত, কোনটি পরিণমন সম্পর্কে কোনটি সঠিক হবে না? উত্তর কি হবে? উত্তর হবে সি, পরিণমন নিরবিচ্ছিন্ন ভাবে চলে না, এটা সঠিক নয়। লিঙ্গগত ব্যক্তিগত পূর্ব নির্ধারিত এগুলো সবই সঠিক, কিন্তু পরিণমন নিরবিচ্ছিন্ন এটা সঠিক বলা যাবে না। তাহলে আজকে এ পর্যন্ত। আমাদের টিডব্লিউএস অ্যাপে কিন্তু পেইড ব্যাচ শুরু হয়েছে, সেই পেইড ব্যাচের জন্য তোমরা কিন্তু জয়েন হতে পারো যে কোনো সময়, এবং তার রেকর্ডেড পিডিএফ আমাদের পাবে এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো 2024-এর সেরা প্রস্তুতির জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচটা উপযুক্ত হবে তোমাদের জন্য। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতে চলবো। তোমাদের করণীয় যেটা হচ্ছে যে প্রতিটা যে টপিক আমরা অনুযায়ী আমরা যে কোশ্চেন গুলো রাখছি সেগুলো মক টেস্ট হিসাবে নেওয়া এবং নিজে নিজে উত্তর করার চেষ্টা করা।